হাই ফ্রেন্ডস, এসআইআর এর সর্বশেষ আপডেট একটু আমরা এই ভিডিওতে নিয়ে নেব। কারণ এসআইআর এর যে শুনানির সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল, সেটাও শেষের পথে। তো এখন বিষয় হচ্ছে যে সমস্ত ভোটার জীবিত অথচ তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে, তারা কি ভোট দিতে পারবেন সেই বিষয়ে একটা আলোচনা হবে। আর একটা হচ্ছে আনম্যাপড ভোটার, অর্থাৎ যাদের 2002 সালের কোনো কানেকশান নেই, 2002 সালের যে ভোটার লিস্ট তার সঙ্গে, তাদের কি হবে। আর একটা হচ্ছে ভুল নথি, যারা ডুপ্লিকেট নথি আপলোড করেছেন বা যে সমস্ত ইআরওরা ডুপ্লিকেট নথি আপলোড করেছে, পাসপোর্ট আপলোড করা হচ্ছে এই বলে সংবাদপত্রের একটা কাটিং সেই রকম কিছু একটা আপলোড করে দিয়েছে, বা কোথাও অস্পষ্ট ছবি আপলোড করা হয়েছে। তো এই তিনটে বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা জেনে নেব। সবার প্রথমে জীবিত হয়েও মৃত, এই বিষয়টা কিন্তু খুবই উদ্বেগজনক এবং অনেক দিন থেকেই ভাবাচ্ছে প্রচুর ভোটারকে, যে তারা জীবিত অথচ তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। তো আদৌ কি ভোট দিতে পারবে কি তারা, এই বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে আমরা জেনে নেব। এনুমারেশন পর্ব শেষ, শুনানি পর্ব সমাপ্তির পথে। এবার আমাদের অপেক্ষা হচ্ছে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা, সেটা প্রকাশ্যে আসার। তো যা খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে খসড়া তালিকা থেকে। জানা যাচ্ছে এর মধ্যেই রয়েছে এএসডি, অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটারের তালিকা। এই তালিকা ঘিরেই আপাতত উঠছে একাধিক অভিযোগ। এমন অনেক ভোটার রয়েছেন যারা বাস্তবে জীবিত, কিন্তু কমিশনের যে খসড়া তালিকা তাদের মৃত বলে দেখানো হয়েছে। এবার প্রশ্ন উঠছে, তারা কি আদৌ ভোট দিতে পারবেন? তো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে স্বস্তি দেওয়া হয়েছে ভোটারদেরকে। আশ্বস্ত করে বলা হয়েছে, যদি এই তালিকায় নাম থাকে, অর্থাৎ এএসডি, মৃত, স্থানান্তরিত, এই বিষয়গুলো, যদি কমিশনের খসড়া তালিকায় কোনো ভোটার মৃত হন, তাও তিনি দিতে পারবেন ভোট। ভালো করে শুনবেন, ভোট কিন্তু তিনি দিতে পারবেন। তবে তার জন্য সেই ব্যক্তিকে উপযুক্ত প্রমাণ সহযোগে দেখাতে হবে যে তিনি জীবিত এবং তার সমস্ত তথ্য সঠিক। তাহলে তিনি কিভাবে ভোট দেবেন সেই বিষয়েও কিন্তু স্পষ্ট করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। খসড়া তালিকায় কোনো জীবিত ব্যক্তিকে যদি মৃত বলে উল্লেখ করা হয়, তবে ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে তাকে। ভোটের দিন প্রিসাইডিং অফিসারের কাছে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটারদের একটি তালিকা থাকবে। এই তালিকায় নাম থাকা কোনো ব্যক্তি যদি ভোট দিতে চান, তাহলে প্রিসাইডিং অফিসার তথ্য যাচাই করে দেখবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমস্ত তথ্য দিতে হবে। প্রিসাইডিং অফিসার সেটা যাচাই করে দেখবেন। তবে যদি প্রমাণিত হয় যে ওই ব্যক্তি সঠিক তথ্য দেননি, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ে, তবে চিঠি দিয়ে তার কারণও কিন্তু কমিশন জানিয়ে দেবে। নির্বাচনের যে মনোনয়নের দিন, যেদিন পর্যন্ত কোনো ভোটারের নাম যোগ করা যেতে পারে বলেই জানিয়েছে কমিশন। কোনো বিদেশি কারোর নাম যেন ভোটার তালিকায় না থাকে সে বিষয়ে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সে বিষয়েও কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এই হলো মৃত বলে ঘোষণা করা ব্যক্তিদের জন্য কি হবে। এবার হলো আনম্যাপড ভোটারদের বিষয়। যারা 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে কোনোভাবে লিঙ্ক করাতে পারেননি, তো তাদের কি হবে না, তাদের বাড়ি বাড়ি কিন্তু নির্বাচন কমিশন লোক পাঠাবে এবং তারপর সেখানে তার পাড়া প্রতিবেশী যারা বৈধ ভোটার, এমন 5 জন বৈধ ভোটারকে এবং সংশ্লিষ্ট বিএলও, ইআরও প্রত্যেকের সাইন করা একটা নথি একটা জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। যদি এই তার পাড়া প্রতিবেশী, অর্থাৎ যারা বৈধ ভোটার তার আশেপাশে থাকেন, তারা যদি সাইন করেন এবং ইআরও বিএলওরা যদি সাইন করে দেন যে হ্যাঁ এই ব্যক্তি সঠিক, তাহলে কিন্তু সেই যে
কপিটা সেটা নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। নির্বাচন কমিশন তখন সেটা আবার হচ্ছে যাচাই করবে। যাচাই করার পর তারপরে কিন্তু সেই ব্যক্তির নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে কি উঠবে না সেটা কিন্তু নির্ধারণ হবে। তাহলে যাদের আনম্যাপড তাদের বাড়িতে বাড়িতে কিন্তু গিয়ে আবারও তথ্য নেওয়া হবে। তো এই হলো আনম্যাপডদের জন্য, তখন তাদেরকেও আর একবার সুযোগ দেওয়া হচ্ছে ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার জন্য। যাদের ডকুমেন্টস এখনও জোগাড় হয়নি তারা কিন্তু ডকুমেন্টস জোগাড় করে রাখলে যখন তারা যাবে বাড়িতে তখন ওই ডকুমেন্টসগুলো দিতে পারলে কিন্তু তাদের হচ্ছে নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে। এরপর হচ্ছে যেটা মেন সেটা হচ্ছে ভুল তথ্য আপলোড। এমন অনেক ইয়ারও রয়েছেন যারা হচ্ছে যে তথ্য আপলোড করেছেন সেই তথ্যতে কিন্তু বিশাল গরমিল দেখা গেছে। কীরকম? অনেক জায়গা থেকেই ভুল ডকুমেন্ট আপলোড করা হচ্ছে। ডকুমেন্ট হিসাবে কোথাও সংবাদপত্র আপলোড করে দেওয়া হয়েছে। খুবই চাঞ্চল্যকর অভিযোগ, ডকুমেন্টস হিসাবে সংবাদপত্র সেটা হচ্ছে আপলোড করে দেওয়া হয়েছে। পাসপোর্ট আপলোড করার কথা বলা হলেও পাসপোর্টের জায়গায় ব্ল্যাঙ্ক পেপার আপলোড করে দেওয়া হচ্ছে। তো এরকম প্রচুর আপলোড করা হয়েছে। সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ভাববেন না আপনারা পালিয়ে যেতে পারবেন। আপনারা ভাবছেন যে এই যে আমরা এটা করে দিয়ে বেঁচে যাব, সেটা কিন্তু হবে না। আজ না হোক আগামী 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারে। বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করে এমনই বার্তা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। মানে খুবই মারাত্মক অভিযোগ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনার 2 জেলার জেলাশাসককে উদ্দেশ্য করে ভুল ডকুমেন্টগুলি দেখিয়ে বিশেষভাবে সতর্ক করলেন এই দিনের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় স্থানীয়ভাবে জেলাশাসকরা খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিককে দেবেন। তাদের কাছে ডকুমেন্টস না থাকলে স্থানীয়ভাবে জেলাশাসকরা সুপারিশ করে পাঠিয়ে দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। বৈঠকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের, এমনটাই কিন্তু খবর। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি কিন্তু প্রচুর নির্দেশ দিয়েছেন এই বিষয়ে। এবং আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি ওনারাও হচ্ছে পশ্চিমবঙ্গে ভিজিট করবেন এই যে শুনানি পর্ব শেষ হলে। তো সংবাদপত্রের কাটিং, ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি ইত্যাদি নথি আপলোডের একাধিক ঘটনা সামনে এসছে। এগুলো ডিএম অর্থাৎ জেলাশাসক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাওয়ার পয়েন্টে দেখানো হয়েছে। প্রশ্ন উঠছে এই নথিগুলি কিভাবে আপলোড হলো, কে আপলোড করলো এবং ডিএমরা কেন সেগুলো যাচাই করলেন না? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন কেন নতুন করে আপলোড করা হচ্ছে নথি তা নিয়েও প্রশ্ন উঠেছে। জাল বা তৈরি করা নথি আপলোডের চেষ্টা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রচুর জাল নথি কিন্তু আপলোড করা হয়েছে ইতিমধ্যেই। তো নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্ট যে নথিগুলো অনুমোদন করেছে শুধুমাত্র সেগুলোই যেন এইআরওরা বিবেচনা করেন তা ব্যক্তিগতভাবে দেখার দায়িত্ব ডিএমদের। আগামী সোমবার 16ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5টার মধ্যে সব ডিইওকে বা জেলা নির্বাচন আধিকারিককে নিশ্চিত করতে হবে যে আপলোড হওয়া প্রতিটি নথি অনুমোদিত তালিকা অনুযায়ী। এই হচ্ছে বিষয়। আর আইটি টিমকেও নির্দেশ দেওয়া হয়েছে সময়সীমার পরেও সিস্টেমে এমন কোনো নথি আছে কিনা তা খতিয়ে দেখতে। নির্ধারিত সময়ের পর যদি একটিও নথি ধরা পড়ে তবে সংশ্লিষ্ট ডিএমকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। বুঝতেই পারছেন ডিএমদেরও কিন্তু ভীষণ চাপ, কারণ কে কোথায় ইচ্ছাকৃতভাবে বলছে পাসপোর্টের মানে নথির জায়গায় পাসপোর্ট লিখে দিয়ে আপলোড করে দিচ্ছে ব্ল্যাঙ্ক পেপার। তাহলে এই ডিএম অত দেখতে পারে নাকি যে কোন জায়গায় শুনানিতে কি হচ্ছে? তো এই হলো বিষয়। এখন যা দায় সেটা কিন্তু ডিএমের ঘাড়েই পড়বে। আচ্ছা, ডিইও, ইআরও, এইআরওদের সতর্ক করে বলা হয়েছে প্রতিটি নথি ও সিদ্ধান্ত বহু বছর সিস্টেমে সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে 1 বছর, 2 বছর বা 5 বছর পরও যদি কোনো বিদেশি শনাক্ত হয় তাহলে সংশ্লিষ্ট
আইনি জবাবদিহির মুখে পড়তে হবে। দীর্ঘ প্রশাসনিক জীবনের জন্য এটি কিন্তু বড় ঝুঁকি বলেই উল্লেখ করা হয়েছে। সুতরাং আর হচ্ছে ডিএমদেরও তিরস্কার করা হয়েছে। অবহেলার অভিযোগ কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ডিএমদের বিশেষভাবে তিরস্কার করা হয়েছে। পূর্ব বর্ধমানের ডিএমদেরকে রাজনৈতিক মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে। কোচবিহারের ডিএমকে নথি আপলোড দেরিতে তার জন্য ভর্ৎসনা করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডিএমকে জিজ্ঞাসা করা হয়েছে কোন কর্তৃত্বে ইআরও, এইওরা, ইআরএমওদের ডাকছিলেন। তো সব পর্যবেক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে ইআরও, এইআরও, ডিইওদের যে কোনো নিয়মভঙ্গের ঘটনা দ্রুত কমিশনের নজরে আনতে হবে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। সিইওকেও নির্দেশ দেওয়া হয়েছে যে অগ্রহণযোগ্য বা অস্পষ্ট নথির ভিত্তিতে যেসব মামলা সেটা যাচাই করা হয়েছে সেগুলো সরাসরি নির্বাচন কমিশনের কাছে পাঠাতে, যাতে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সুতরাং নির্বাচন কমিশনের এই বিষয়টা কিন্তু অত্যন্ত কড়া মনোভাব। কারণটা কি না, বিদেশি যেন একজনও না থাকতে পারে এর মধ্যে, আর দেশি যারা ভোটার, যারা বৈধ ভোটার, সেই সমস্ত যেন একটা ভোটারও বাদ না যায়। তাহলে দুদিকেই কমিশন এই মুহূর্তে নজর রাখছে যে যোগ্য ভোটার যেন বাদ না যায়, আর যারা হচ্ছে অযোগ্য ভোটার তারা যেন ঢুকতে না পারে। যদিও পুরো বিষয়টা আপনারা জানেন যে কতটা সম্ভব, যা দেখতে পাচ্ছি চারিদিকে যেভাবে নথি আপলোডের বিষয়গুলো সামনে আসছে, তাতে পাসপোর্ট বলে যদি ব্ল্যাঙ্ক পেপার আপলোড করে দেওয়া হয় তাহলে এটা কে করেছে? তার মানে বুঝতেই পারছেন এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র রয়েছে। সুতরাং 100% পরিষ্কার হওয়া কিন্তু খুবই অসম্ভব বলেই মনে হচ্ছে আমাদের। আপনাদের কি মতামত আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে ফাইনাল লিস্ট বেরোবে সেটা কি 100% স্বচ্ছ হবে কি না, সেই বিষয়ে আপনারা মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।